প্লেন সারফেসের মধ্যে দিয়ে মূলত যে প্লেন সারফেসের মধ্যে দিয়ে যে রিফ্লেকশন অফ লাইট সেটা আমরা পড়েছিলাম। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে প্লেন সারফেসটা যখন ইনক্লাইন্ড থাকবে, মানে যখন প্রিজমের যে সারফেসগুলো আছে মূলত প্রিজমের জন্য পড়বো। তো এর আগে দেখছি আমরা প্লেন সারফেসগুলো প্যারালাল ছিল। প্যারালাল প্লেন সারফেসে হলে একটা বিশেষ সুবিধা আছে, আর যদি প্লেন সারফেসগুলো প্যারালাল না থাকে এরকম জাস্ট একটা ইনক্লাইন্ড থাকে সেক্ষেত্রে রিফ্লেকশনটা একটু আলাদা হয়। এবং যদি প্লেন সারফেসটা প্যারালাল থাকে, একটা সারফেস সাপেক্ষে একটা সারফেস যদি প্যারালাল থাকে, তাহলে মেন যে বিষয়টা এখানে ঘটে, যে বিষয়টার উপর মেন গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যে ডেভিয়েশনটা, লাইটের যে ডেভিয়েশনটা, একটা তলে যে ডেভিয়েশনটা হবে সেটা আরেকটা তলে গিয়ে ওর ডেভিয়েশনটা মেকআপ হয়ে যাবে। কিন্তু যদি সারফেসগুলো একটু ইনক্লাইন থাকে তাহলে কি হয়, একটা তলে যে ডেভিয়েশনটা হবে দ্বিতীয় তল দিয়ে পেরোনোর সময় ডেভিয়েশনটা আবার ইনক্রিজ হবে। তো মূলত আমরা এই ডেভিয়েশনটার উপরে এখানে গুরুত্ব দেবো, এবং সেই ডেভিয়েশনটা কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে, মূলত কখন মিনিমাম হবে সেগুলোর উপর আমরা গুরুত্ব দেবো, যাতে করে আমাদের ডিসপারশন যে ফেনোমেনাটা রয়েছে লাইটের, সেই ডিসপারশন ফেনোমেনাটা পড়তে সুবিধা হয়। ওকে, তো আমরা মূলত প্রথমে প্রিজমের যে কতগুলো রিফ্র্যাকশনের সঙ্গে কানেক্টেড কতগুলো ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আগে দেখব, তারপর আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণে যে মেন সিগনিফিক্যান্ট সেই সিগনিফিক্যান্টতে যাব। ওকে, তো আমাদের আজকের মূল টপিক সেটা হচ্ছে যে রিফ্র্যাকশন থ্রু প্রিজম। ওকে, প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ। তো আমি যদি একটা প্রিজমের এখানে ডায়াগ্রাম দেখাই, এটা হচ্ছে প্রিজমের একটা প্রিন্সিপাল সেকশন। জাস্ট আমি এটা ABC নাম দিলাম, ABC প্রিজমের একটা প্রিন্সিপাল সেকশন। যে প্রিন্সিপাল সেকশনটার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজম কোণ আর প্রতিসারক কোণ। ওকে, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ প্রিজম আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেল আমরা এটাকে বলে থাকি। এবং এই পয়েন্টের নাম দিয়েছি A, এবং এই অ্যাঙ্গেলটাকেও আমরা অ্যাঙ্গেল A হিসেবে ট্রিট করি। তো এখানে যদি আমি একটা লাইট রে জার্নি দেখি, লাইট রে জার্নি এখানে কীরকম হবে, সাপোজ দিস ইজ ইনসিডেন্ট রে। তো এখানে যদি আমি নর্মালটা দেখি সারফেসের সঙ্গে, রেটা হবে সারফেসের সঙ্গে নর্মাল, তাহলে কী হবে, এই রেটা নর্মালের দিকে সরে আসবে, মানে এদিকে আসবে, জাস্ট এরকম হবে। এবার আমি যদি এই সারফেসে আবার নর্মালটা দেখি, দিস উইল বি নর্মাল, এই দুটো নর্মাল এখানে মিট করবে জাস্ট, তাহলে এখানে আবার কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এইদিকে চলে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে লাইটের যে জার্নিটা, যেটা এই পাথটা ছিল সেই পাথটা এদিক ফার্স্ট তলে যখন রিফ্লেকশন হচ্ছে তখন এইদিকে ডেভিয়েট হয়েছে, আবার সেকেন্ড তলে যখন রিফ্লেকশন হচ্ছে তখন এইদিকেই ডেভিয়েশন হয়েছে। ডেভিয়েশনটা কী হচ্ছে, একই দিকে হচ্ছে। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বাট যদি এই দুটো প্লেন সারফেস থাকতো আমরা দেখেছি, সেক্ষেত্রে এই তলে যে ডেভিয়েশনটা হবে সেই ডেভিয়েশনটা কী হবে, এই সেকেন্ড তল দ্বারা মেকআপ হয়ে যাবে। দিয়ে কী হয় আমরা জানি যে এই রেটা আর এই রেটা এই দুটোর রে প্যারালাল হয়ে যায়। এখানে কিন্তু সেরকম কিছু হচ্ছে না, এখানে কিন্তু ডেভিয়েশনটা অ্যাড হচ্ছে। আমরা দেখব এই ডেভিয়েশনের ব্যাপারটাতে আমরা পরে আসবো। তার আগে আমরা এখানে কয়েকটা ম্যাথমেটিক্যাল রিলেশন একটু নির্ণয় করে রাখি। ওকে, তাহলে প্রথমে যেটা আমি এখানে দেখছি যে এখানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এখানে যেটা হচ্ছে যে সাপোজ I1, এখানে যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে যে R1, এবং এই তলে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সেটাকে আমি R2 ধরলাম, এবং এই তলে যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর এটাকে আমি ইমার্জেন্ট অ্যাঙ্গেল বা নির্গমন কোণ বলতে পারি, যেটা হচ্ছে I2। তো প্রথমে আমরা কী করব, এই R1 R2-র সঙ্গে এর একটা রিলেশন নির্ণয় করার চেষ্টা করব, প্রিজম কোণের একটা রিলেশন নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমি জাস্ট এগুলো কিছু করে নাম দিয়ে দিই। দিস ইজ E, সাপোজ দিস ইজ F, অ্যান্ড দুটো নর্মাল যেখানে মিট করেছে সেটা N। তাহলে এখানে আমি এই AENF যে চতুর্ভুজটা রয়েছে, মানে যে চতুর্ভুজ AENF থেকে আমি যদি দেখি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেল AEN প্লাস এদিকে যে অ্যাঙ্গেলটা রয়েছে AFN, এই দুটো কোণের যে সমষ্টি সেটা 180 ডিগ্রি হবে। কেন? কারণ এগুলো নর্মাল, আর যদি নর্মাল হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হবে টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 প্লাস 90 180। আবার আমরা কি জানি, একটা চতুর্ভুজের যে চারটা কোণের যে টোটাল যোগফল সেটা হচ্ছে যে 360 ডিগ্রি।
তাহলে এইটা যদি এই দুটো কোণের যোগফল যদি 180 হয় তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি হবে, কারণ টোটাল 360 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ এন আমি যদি সংক্ষেপে লিখি, জাস্ট কোণ এ প্লাস কোণ এন, তাহলে এটাও কিন্তু 180 ডিগ্রি হবে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 1, দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। এবার যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, ENF ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, ত্রিভুজ ANF থেকে আমি যদি দেখি তাহলে কী হবে? তাহলে এখানে যে তিনটা কোণের যোগফল আছে সেগুলো কত হবে? 180 ডিগ্রি, R1 প্লাস N প্লাস R2। তাহলে আমি যদি বলি যে R1 প্লাস R2 প্লাস N, তাহলে এটাও কিন্তু 180 ডিগ্রি হবে। দিস ইজ আওয়ার ইকুয়েশন 3। এবার যদি আমি ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3কে কম্পেয়ার করি, আমি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে এই অ্যাঙ্গেল A, এখানে রয়েছে R1 R2, এখানে N, এখানে N, এবং রাইট সাইডে 180 ডিগ্রি। তাহলে আমি বুঝতে পারছি যে অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু হয়ে যাবে R1 প্লাস R2। তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন A অ্যান্ড R1 R2। আমি যদি এটাকে ফর সিম্পলিসিটি অনলি A লিখি অ্যাঙ্গেল এর পরিবর্তে, তাহলে A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। প্লিজ রিমেম্বার দিস রিলেশন, দ্যাট A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এই রিলেশনটা আমরা কিন্তু কাজে লাগাবো, কারণ কি এটা হচ্ছে যে প্রিজমটার একটা নিজস্ব প্রপার্টি, একটা জিওমেট্রিক্যাল প্রপার্টি। যে প্রিজমটার যে জিওমেট্রি সেটা কীরকম হবে সেটা ডিপেন্ড করছে এর উপরে। বাট দিস R1 R2 কী জন্য হচ্ছে? ইনিশিয়াল অ্যাঙ্গেলটার উপরে ডিপেন্ড করছে, মানে লাইট রের জার্নিটা কীভাবে হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। তার মানে আমি বুঝতে পারছি যে এইখানে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে তার সঙ্গে ওর যে জিওমেট্রি, প্রিজমটা যে জিওমেট্রি, সেই জিওমেট্রি একটা রিলেশন আছে। সো দিস রিলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নাও আমি যেটা বারবার বলছিলাম যে প্রিজমের ক্ষেত্রে, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ করার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডেভিয়েশন। এই লাইটের ডেভিয়েশনটা কীরকম হচ্ছে বা ডেভিয়েশনটা কত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ মূলত এই ডেভিয়েশনটার উপরে ডিপেন্ড করে আমরা প্রিজমের মধ্য দিয়ে যে মূল ফেনোমেনা, লাইটের যে ফেনোমেনাটা আমরা গুরুত্ব দিয়ে থাকি বারবার, ডিসপারশন, হ্যাঁ, যেটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা, যেটা বিভিন্ন অপটিক্সের যে বিভিন্ন এক্সপেরিমেন্ট সেক্ষেত্রে আমরা কাজে লাগাই। তো আমরা সেই ডিসপারশনের রিলেশনের জন্যে যে ডেল্টাটা প্রয়োজন, মানে আলোকরশ্মির যে টোটাল নেট ডেভিয়েশন, টোটাল বিচ্যুতি, টোটাল যে চ্যুতিকোণ সেটা দেখব। ওকে, তো আবার নেক্সট টপিক শুড বি আলোকরশ্মির চ্যুতি, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি যাচ্ছে, নেট ডেভিয়েশন। ওকে, সো ডেভিয়েশন অফ লাইট রে, ডেভিয়েশন অফ লাইট রে মানে নেট ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশনটা আমরা এমনি সাধারণ প্লেন সারফেসের ক্ষেত্রে ডেভিয়েশনটা আমি আগে ডিসকাস করেছিলাম, যে এখানে যদি একটা প্লেন সারফেস থাকে, সাপোজ আমার লাইট রে, সাপোজ এখানে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা সাপোজ রিফ্র্যাক্টেড রে, এটা যদি ডেন্সার মিডিয়াম হয়। ওকে, তো দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমি বলতে পারি I, দিস ইজ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল R যদি হয়। তাহলে এখানে আমি ডেল্টাটা কীভাবে নির্ণয় করবো? না, রশ্মিটা সোজা যেদিকে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল পাথ ছিল এটা, তো সেখান থেকে কতটা ডেভিয়েট হয়েছে দিস, এই সোজা যদি যেত তাহলে আমি বলতাম যে রশ্মির আনডেভিয়েট অবস্থায় গেছে, বা রশ্মির এই সোজা না গিয়ে কী হয়েছে, এদিকে ডেভিয়েট হয়ে গেছে, বেঁকে গেছে। তো এই যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলেছি ডেল্টা। ওকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেভিয়েশন। এবং এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি যদি বিপ্রতীপ কোণ বলি তাহলে ডেল্টা প্লাস R ইজ ইকুয়াল টু I। সো ইট ইজ সিম্পলি ডেল্টা প্লাস R ইজ ইকুয়াল টু I, সো ডেল্টা ইজ ইকুয়াল টু I মাইনাস R। বাট যদি কখনো দেখা যায় যে R অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তখন ডেল্টা ইজ ইকুয়াল টু R মাইনাস I হয়, R মাইনাস I হয়। এটা আমি আগে বলি, তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু mod I মাইনাস R। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেভিয়েশন। তো জাস্ট এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো এখানে AB এবং AC সারফেসের জন্য। ওকে, তাহলে আমি AB তলে প্রতিসরণের ক্ষেত্রে কী বলবো? AB তলে প্রতিসরণের জন্য যে ডেভিয়েশন সেটা যদি আমি ডেল্টা 1 বলি, সেটা কত হবে? I1 মাইনাস R1। ওকে, আর যদি AC তলে বলি তাহলে AC তলে প্রতিসরণের জন্য হচ্ছে ডেল্টা 2, দ্যাট উইল বি, ওখানে I2 বড় আছে, তাহলে I2 মাইনাস R2। তাহলে নেট ডেভিয়েশন কত হবে? নেট ডেভিয়েশন আমরা দেখতে পাচ্ছি দুটো ডেভিয়েশন, প্রথমে এই তলে যে ডেভিয়েশনটা চলে সেটাও যেদিকে হচ্ছে, এই তলে যে ডেভিয়েশন সেটাও এইদিকেই হচ্ছে, তাহলে নেট ডেভিয়েশনটা যোগ হবে। তাহলে নেট ডেভিয়েশন আমি যদি বলি, নেট ডেভিয়েশন, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। বাট এটা আমি জিওমেট্রিক্যালি প্রুফও করতে পারবো। কীভাবে?
আমি দেখি যে এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু অ্যাঙ্গেলটা কী রয়েছে। তাহলে এই ইনিশিয়ালি এসি তলে যে রশ্মিটা সেটা কোন দিকে যাওয়ার কথা ছিল, সোজা সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল এভাবে, বাট সেটা কোন দিকে মেঘেছে, এদিকে মেঘেছে। কতটা অ্যাঙ্গেলে মেঘেছে, ডেল্টা ওয়ান, দিস যাওয়ার ডেল্টা ওয়ান। সিমিলারলি এই রেটা অ্যাকচুয়াল পাথ কোনটা ছিল, এটা ছিল অ্যাকচুয়াল পাথ, বেঁকেছে কোন অ্যাঙ্গেলটাতে, এইটা ডেল্টা টু। এই যদি এটা আমি পিছন থেকে বাড়িয়ে দিই জাস্ট, তাহলে এই অ্যাঙ্গেলটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, জাস্ট আমি দেখতে পাচ্ছি, আর এটা ডেল্টা টু। ওকে, এবারে আমার নেট ডেভিয়েশন কোনটা হওয়া উচিত, তাহলে ইনিশিয়াল রশ্মির ডিরেকশন ছিল এইটা, ফাইনালি রশ্মির ডিরেকশনটা হয়েছে এইটা। তাহলে ইনিশিয়াল ছিল এইটা, ফাইনাল হয়েছে এইটা, তাহলে এইটা হচ্ছে নেট ডেভিয়েশন ডেল্টা। এখানে কী হয়েছে, রশ্মিটা এই সোজা যাবার কথা ছিল, রশ্মিটা চলে গেছে এই সোজা, তাহলে কী হয়েছে, এইটা হচ্ছে ডেভিয়েশন, এইদিকে যাচ্ছিল তো এই ডেল্টা ওয়ান বেঁকে গেছে। এখানে আবার কী হয়েছে, এই সোজা যাচ্ছিল এইদিকে বেঁকে গেছে ডেল্টা টু, সেই অ্যাঙ্গেলটার সঙ্গে দেখতে পাচ্ছি এইটা ডেল্টা। ফাইনালি আমি যদি ইনিশিয়ালি দেখি রশ্মির ডিরেকশনটা এইদিকে ছিল, ফাইনাল রশ্মির ডিরেকশনটা এইদিকে হয়েছে, তাহলে ফাইনাল নেট ডেভিয়েশন কোনটা হয়েছে, এই ডেল্টা। এবং আমি এই ত্রিভুজটা থেকে বলতে পারি, এই ত্রিভুজটা থেকে যে এই দুটো যে অন্তস্থ কোণ রয়েছে তাদের যে যোগফল সেটা অবশ্যই এই বহিস্থ কোণটার সঙ্গে সমান হবে। তাহলে আমি এই সিম্পল জিওমেট্রিটা দিয়ে বলতে পারি যে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ম্যাথামেটিক্যালি। এছাড়াও আমি বুঝতে পারছি যে দুটো সারফেসে যেহেতু আমার ডেভিয়েশনটা একই দিকে হচ্ছে, কাজের ডেভিয়েশনটা অ্যাড হবে। তাহলে নেট ডেভিয়েশন কত হবে, নেট ডেভিয়েশন হবে I1 minus R1 plus I2 minus R2, that will be I1 plus I2 minus R1 plus R2। এবং এই R1 plus R2টা কি আমি আগে বলেছি যে A is equal to R1 plus R2, so that will be A, that's mean I1 plus I2 minus A, this will be our delta। ওকে, তাহলে আমরা প্রথমে একটা ফর্মুলা পেয়েছি কি, A is equal to R1 plus R2, যেটা হচ্ছে R1 plus R2 এর সঙ্গে এর রিলেশন। সেকেন্ড একটা ফর্মুলা পেলাম নেক্সট টপিক্সে, যেটা হচ্ছে ডেভিয়েশন, নেট ডেভিয়েশন, যেটা হচ্ছে I1 plus I2 minus A, I1 plus I2 minus A, this is very interesting and important, this is our equation 2। আমি ফর্মুলাগুলো পাশে লিখে রাখছি যে ইম্পর্টেন্ট যে কনক্লুশনে পৌঁছাচ্ছে। এবারে যেটা আমরা দেখব যে এই ডেল্টাটা যদি প্রিজমটা খুব পাতলা প্রিজম হয়, মানে অ্যাঙ্গেল অফ প্রিজমটা যদি খুব কম হয়, এ যদি স্মল হয়, অ্যাঙ্গেল অফ প্রিজম এ যদি স্মল হয়, তাহলে এই অ্যাঙ্গেলগুলো মানে I1 I2 R1 R2 এই অ্যাঙ্গেলগুলো স্মল হবে, I1 R1 ওকে I2 R2 এগুলো স্মল হবে, কারণ প্রিজমটা যদি এরকম ধরনের হয়, পাতলা প্রিজম হয়, তাহলে কী হবে, এই অ্যাঙ্গেলগুলো খুব স্মল হবে, যেগুলো এখানে যে অ্যাঙ্গেলগুলো পাবো আমি, ওকে সেই অ্যাঙ্গেলগুলো খুব স্মল হবে। তাহলে I1 R1 I2 R2 এগুলো স্মল হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টাটা কীরকম হবে, থিন প্রিজম অ্যাঙ্গেল or থিন প্রিজম। ওকে, থিন প্রিজম। তাহলে আমি যদি এই সারফেসটাতে এসি তোলে, এবি সারফেসে যদি আমি স্নেলস ল ইউজ করি কী হবে, আমি ধরে নিচ্ছি প্রিজমের উপাদানের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ। তাহলে এবি যে সারফেসটা রয়েছে সেখানে যদি স্নেলস ল অ্যাপ্লাই করি কী হবে, সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, মিউ ইন্টু সাইন R1। ওকে, তাহলে যদি I এবং R1 ভেরি স্মল হয় তাহলে কী হবে, সাইন I1 ইজ ইকুয়াল টু I1 এবং সাইন R1 ইজ ইকুয়াল টু R1। তাহলে I1 এবং R1 ক্ষুদ্র হলে আমি বলতে পারি সাইন I1 ইজ ইকুয়াল টু I1 এবং সাইন R1 ইজ ইকুয়াল টু R1, তাহলে I1 ইজ ইকুয়াল টু মিউ R1। সিমিলারলি আমি যদি এই এসি সারফেসটাতে দেখি কী হবে, এসি তলে যদি আমি বলি তাহলে হবে মিউ ইন্টু সাইন R2, স্নেলস লটা যদি ইউজ করি, ইজ ইকুয়াল টু সাইন I2, কারণ ওটা বাই মাধ্যমে আছে সাইন I2। এখানেও R2 I2 স্মল ভেরি স্মল, তাহলে কত হবে, মিউ ইন্টু R2 ইজ ইকুয়াল টু I2। তার মানে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু মিউ R1 এবং I2 ইজ ইকুয়াল টু মিউ R2। তাহলে এগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে ডেল্টা পেয়ে যাবো। অতএব ডেল্টা ইজ ইকুয়াল টু I1 এর জায়গায় বসাবো মিউ R1, I2 এর জায়গায় বসাবো মিউ R2 মাইনাস এ, দ্যাট ইজ যদি মিউ কমন নিয়ে নিই তাহলে R1 প্লাস R2 মাইনাস এ, এবং R1 প্লাস R2 সমান এ,
that is mu a minus a, that is equal to mu minus 1 into a. So this will be delta. So this is another important result. Delta is equal to mu minus 1 into a. In terms of mu যদি আমি লিখতে চাই পাতলা প্রিজমের ক্ষেত্রে, থিন প্রিজমের ক্ষেত্রে, তাহলে আমি এই রিলেশনটা লিখতে পারি। So this is another important relation. Okay. Now the question is, when this delta will be minimum? এই ডেল্টাটা মিনিমাম কখন হবে? ওকে, ডেভিয়েশনটা মিনিমাম কখন হবে? So condition for minimum deviation. This is also very important topics. Condition of minimum deviation. ন্যূনতম চ্যুতির শর্ত। ওকে, তাহলে আমাদের ডেল্টা কত আছে? ডেল্টা হচ্ছে যে I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ডেল্টা মিনিমাম কখন হবে? যেহেতু এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা উইল বি ডেল্টা মিনিমাম কখন হবে? যখন I1 প্লাস I2 ইকুয়াল টু I1 প্লাস I2 মিনিমাম। তাহলে I1 প্লাস I2 যদি মিনিমাম হয় তাহলে ডেল্টাও কিন্তু মিনিমাম হবে। তাহলে আমার টাস্ক হচ্ছে যে I1 প্লাস I2 মিনিমাম ভ্যালুটা নির্ণয় করা। তাহলে আমি লিখতে পারি I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু রুট I1 হোল স্কোয়ার প্লাস রুট I2 হোল স্কোয়ার। ওকে, এটা আমি লিখতে পারি। তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট I1 ইন্টু রুট I2। এবার আমি বলতে পারছি যে দিস ইজ I1 প্লাস I2। তাহলে এটা মিনিমাম হবে যখন এই ভ্যালুটা মিনিমাম হবে। বাট এই স্কোয়ার টার্মসটা মিনিমাম ভ্যালু 0 থেকে কম হওয়া সম্ভব নয়, নেগেটিভ হওয়া সম্ভব নয়। তাহলে আমি, কারণ এখানে I1 I2 তো ফিক্সড, I1 I2 মানটা ফিক্সড আছে, তাহলে I1 I2 মানটা যদি ফিক্সড হয় এই কোয়ান্টিটিটা ফিক্সড আছে, 2 রুট ওভার I1 I2 ফিক্সড আছে। বাট কোয়েশ্চেন হচ্ছে যে I1 I2র ভ্যালুটা কীরকম হলে এই I1 প্লাস I2 মিনিমাম হবে। তাহলে আমি বুঝতেই পারছি for a particular value of I1 plus I1 and I2, if this value is minimum, then this quantity will also be minimum. But question is, what is the minimum value of this quantity? এর যেটা মিনিমাম ভ্যালু সেটা কিন্তু কত হবে? 0, কারণ স্কোয়ার আছে। তার মানে কি? তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মিনিমাম when root I1 মাইনাস রুট I2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে রুট I1 ইজ ইকুয়াল টু রুট I2, দ্যাট মিনস I1 ইজ ইকুয়াল টু I2। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং যে ইমার্জেন্ট অ্যাঙ্গেল মানে নির্গমন কোণ যখন সমান হবে তখন ডেল্টা মিনিমাম হবে। সো আমি ধরে নিচ্ছি যে I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I সে। ওকে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম ডেভিয়েশনের মানটা কী হবে না, তো ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা মিনিমাম। সো আমি বলতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু I1 I2 জায়গায় কত হবে? I প্লাস I মাইনাস এ। ওকে, সো ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু 2I minus a. This is another relation, important relation, that is delta minimum is equal to 2I minus a. Okay, now যদি প্রিজমটা আবার আমি ধরি যে এটা একটা থিন প্রিজম মানে পাতলা প্রিজম, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? ফর থিন প্রিজম again I can say that I1 is equal to mu R1 and I2 is equal to mu R2। এটা আগে বলেছি। তাহলে I1 is equal to যদি I2 হয় তাহলে কী হবে? mu R1 is equal to mu R2 হবে। তার মানে অফকোর্স R1 is equal to R2 is equal to RC। তাহলে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে R1 is equal to R2 is equal to R হচ্ছে, আবার ডেল্টা মিনিমাম is equal to 2I minus a হচ্ছে। এই যে ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু 2I মাইনাস এ, এই কন্ডিশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রিজমটা যদি থিন প্রিজম না হয় তাও ভ্যালিড হবে, বাট R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R ভ্যালিড হবে অনলি ফর থিন প্রিজম, বিকজ I1 ইজ ইকুয়াল টু I2 হলে R1 ইজ ইকুয়াল টু R2 হবে অনলি হোয়েন
I1 is equal to mu R1 and I2 is equal to mu R2, and that is only possible for thin prism. Okay, so R1 is equal to R2 is equal to R. তাহলে এই অবস্থায় আমি A এর সঙ্গে একটা রিলেশন নির্ণয় করতে পারি। সো A is equal to R plus R is equal to 2R. So R is equal to A by 2. সিমিলারলি এখান থেকে আমি I বের করতে পারি। 2I is equal to কত হবে? ডেল্টা মিনিমাম প্লাস A, তাহলে I is equal to কত হবে? ডেল্টা মিনিমাম প্লাস A ডিভাইড বাই 2। ওকে, তাহলে আমি যদি I এবং R পেয়ে যাই, তাহলে এখানে আমি স্নেলস ল ইউজ করে কী নির্ণয় করতে পারবো? মিউ নির্ণয় করতে পারবো ইন টার্মস অফ ডেল্টা মিনিমাম। যদি ইন টার্মস অফ ডেল্টা মিনিমাম আমার কখনো মিউটা লেখার দরকার হয় আমি লিখতে পারবো, কারণ মিউ ইজ ইকুয়াল টু কত হবে? সাইন আর জাস্ট এই সারফেসটা যদি লাগাই তবু হবে সাইন আই সমান মিউ সাইন আর, কারণ এখন I1 R1 সব সমান হয়ে গেছে। এটা হলে মিউ সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই, সেম হবে। এই সারফেসটা হলে কত লিখবো? মিউ সাইন আই ইজ ইকুয়াল টু আর। এই সারফেসটা হলে কত লিখবো? সাইন আর। এই সারফেসটা হলে কত লিখবো? সাইন মিউ সাইন, সরি এটা হচ্ছে সাইন I1 সমান মিউ সাইন আর, এটা হচ্ছে এয়ার মিডিয়াম আছে, তাহলে সাইন আই সমান মিউ সাইন আর, আর এটার ক্ষেত্রে কত লিখবো? মিউ সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো রিলেশন সেম। তার মানে আলটিমেটলি আমার মিউ কত হবে? আলটিমেটলি যেটা মিউ হবে সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর, কারণ সাইন আই সমান মিউ সাইন আর আমি এইভাবে লিখতে পছন্দ করি, ভুল হওয়ার সম্ভাবনা কম। সাইন আই ইজ ইকুয়াল টু মিউ সাইন আর, সো মিউ ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর। এবার কী করবো? এ আই এবং আর এর মানটা বসিয়ে দেবো, এখান থেকে আই, এখান থেকে আর এর মানটা বসিয়ে দেবো, তাহলে কত হবে? দ্যাট উইল বি সাইন ডেল্টা মিনিমাম প্লাস এ ডিভাইড বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2. So this is very important relation. This is also very important relation, that mu is equal to sin delta minimum plus a by 2 divided by sin a by 2. This is also another important result, and I can write over here that mu is equal to sin delta minimum plus a divided by 2 divided by sin a by 2. So this is also an important result. Okay, result number 5. ওকে, এবারে আমরা এই মিনিমাম ডেভিয়েশনের ব্যাপারটা একটু আলোচনা করি, যে মিনিমাম ডেভিয়েশনটা যেটা কখন হচ্ছে I1 ইজ ইকুয়াল টু I2 তে। ডেল্টা ভার্সেস আই গ্রাফটা যদি এখানে আঁকি দেখা যাবে এরকম ধরনের একটা গ্রাফ পাওয়া যাবে। ওকে, আমাদের মিনিমাম ডেভিয়েশনটা কখন হয়েছে না? মিনিমাম ডেভিয়েশনটা হয়েছে যখন I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I, না I1 সমান I2। ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সঙ্গে যদি দেখি, এবার যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল থাকে, এবার যদি ডেল্টা থাকে, তাহলে ডেল্টা ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সঙ্গে ডেল্টার যে ভেরিয়েশনটা হবে সেটা এরম টাইপের হবে, এরম টাইপের হবে, প্যারাবোলিক ভেরিয়েশন হবে। তাহলে এইখানে যেখানে দেখছি মিনিমাম, সেখানে নিশ্চয়ই I1 ইজ ইকুয়াল টু I2। ওকে, তাহলে এর থেকে যদি আমি এদিকে কম হয়, আইয়ের থেকে যদি কম হয় অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা I1 দুটো সমান না হয়ে একটু কম হয়, তবু কী হবে? বেশি হবে ডেভিয়েশন। যদি বেশি হয় তাতেও ডেভিয়েশন বেশি হবে। তাহলে ডেভিয়েশন একমাত্র মিনিমাম হবে যখন I1 ইজ ইকুয়াল টু I2, তখন এরকম একটা আমি গ্রাফ পেয়ে যাব। ওকে, সো এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমি যে এই যখন মিনিমাম ডেভিয়েশন রয়েছে, মিনিমাম ডেভিয়েশনটা একটা কিন্তু শার্প পয়েন্ট নয়, একটা পার্টিকুলার অঞ্চল জুড়ে আছে এরকম। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটা পার্টিকুলার অঞ্চল জুড়ে আছে, মানে আইয়ের একটা নির্দিষ্ট মানের জন্য, একটা রেঞ্জের জন্যে, আইয়ের একটা পার্টিকুলার রেঞ্জের জন্যে কী হচ্ছে? ডেভিয়েশনটা মিনিমাম হচ্ছে। তাহলে আইয়ের যদি একটা পার্টিকুলার মানের জন্য ডেভিয়েশনটা, মানে পার্টিকুলার রেঞ্জের জন্য ডেভিয়েশনটা মিনিমাম হয়, তাহলে কী হবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং যেটা আমাদের ইমার্জেন্ট অ্যাঙ্গেল, তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং ইমার্জেন্ট অ্যাঙ্গেলের, বা আমি বলি ইনসিডেন্ট অ্যাঙ্গেলের একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য ডেভিয়েশনটা সবথেকে কম হবে। ওকে, তাই যদি ডেভিয়েশনটা কম হয়, তাহলে এখানে যে আলোক রশ্মিগুলো বেরোবে, সে আলোক রশ্মি যে গুচ্ছ বেরোবে যাদের ডেভিয়েশনটা কম, তাহলে কী হবে? সে রশ্মিগুলো একসঙ্গে থাকবে। ডেভিয়েশন বেশি মানে কি? রশ্মিগুলো ছড়িয়ে যাবে। বিভিন্ন রশ্মি যদি ডেভিয়েশন বিভিন্ন হয়, বেশি ডেভিয়েশন হয়, তাহলে একটা রশ্মি থেকে একটা রশ্মি কী হবে? দূরে দূরে থাকবে। বাট যদি মিনিমাম ডেভিয়েশন হয়,
তাহলে মিনিমাম ডেভিয়েশন হলে কী হবে, সেখানে অনেকগুলো রশ্মি একসঙ্গে থাকবে এই অ্যাঙ্গেলটির জন্য, তাহলে সেখানে কী হবে, যে ইন্টেন্সিটিটা তীব্রতাটা সেটা বেশি হবে। ওই জন্য বলা হয় যে মিনিমাম ডেভিয়েশনের জন্যে লাইট রের যে ইন্টেন্সিটি, মিনিমাম ডেভিয়েশনের জন্যে ফর মিনিমাম ডেভিয়েশন যে ইন্টেন্সিটি, লাইট রের যে ইন্টেন্সিটি, ওকে, সেই ইন্টেন্সিটিটা হাই হয়, হাই ইন্টেন্সিটি হয়, বেশি উজ্জ্বল হয়। এটা অনেক সময় এক্সপ্লেনেশন কোয়েশ্চেন পড়ে, explanation question. Okay, so this is the condition for minimum deviation and all about this. Now the main important topics is যে আমার এই প্রিজমটা কী ধরনের প্রিজম হলে এই সারফেসটা এইখানটাতে একদম ডাইরেক্টলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, মানে কোনো রশ্মি দিকে বেরোবে না। কন্ডিশন অফ নো ইমার্জেন্স অফ লাইট। সো নেক্সট টপিক্স ইজ condition of no emergence of light. So these are actually the important formula, this 5 formula যেটা আমাদের আজকের ক্লাসটা থেকে বেরিয়ে এলো, এখন এক দুটো ফর্মুলা বেরিয়ে আসবে যদিও। So this is more important topic, condition of no emergence of light. No emergence of light. Just wait a minute. So condition of no emergence of light, okay. তো এটা কী করে পাবো না, দিস ইজ ভেরি সিম্পল। যেটা বোঝাতে চাইছি যে যেন প্রিজম থেকে কোনো রশ্মি না নির্গত হয়, প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত। তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না কখন, যদি যে রশ্মিটাই সেকেন্ড সারফেসে পড়ছে সেটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে। তার মানে এইখানে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে সেকেন্ড সারফেসে, যেটা আমি R2 দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি, সেই R2 যেটা একদম মিনিমাম ভ্যালু, সেই মিনিমাম ভ্যালুটাও যদি থিটাসির থেকে বেশি হয়ে যায়, R2 যে মিনিমাম ভ্যালু সেটাও যদি থিটাসির থেকে বেশি হয়ে যায়, তাহলে কী হবে, লাইটটা যে অ্যাঙ্গেলেই পড়ুক না কেন ইমার্জেন্ট হবে না। দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর নো ইমার্জেন্স অফ লাইট। তার জন্যে প্রিজমটা কী ধরনের প্রিজম হওয়া উচিত সেটা আমরা দেখব। প্রিজমের কোনটা কীরকম হওয়া উচিত, যাতে করে যে কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেলে, একটা পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাঙ্গেলে যদি আমি লাইটটা এখানে ফেলি, এবি সারফেসে যদি আপতিত হয় লাইটটা, তাহলে সেটা সেকেন্ড সারফেস থেকে যেন না বেরোয়। তাহলে প্রথমে এখান থেকে আমি বুঝতে পারছি আর ক্রিটিক্যাল কন্ডিশনটা হবে এটা গ্রেটার দেন ইকুয়াল হবে R2 মিনিমাম। R2 যদি মিনিমাম ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু থিটা, সেটা ক্রিটিক্যাল কন্ডিশন একদম। যদি গ্রেটার দেন থিটাসি হয় তাহলে বেরোবে না। বাট R2 মিনিমাম যদি গ্রেটার দেন ইকুয়াল টু থিটাসি হয়, তার অর্থটা কি, R2 মিনিমাম কখন হবে, দিস ইজ দ্য মেন কন্ডিশন। এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে গেলে এটা কীরকম হওয়া উচিত, এর সঙ্গে থিটাসির রিলেশনটা কীরকম হওয়া উচিত সেটা আমরা দেখব। তাহলে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আমরা জানি যে এর সঙ্গে যে R1 আর R2 একটা রিলেশন আছে, যেটা হচ্ছে A ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে R2 ইকুয়াল টু কত হবে, A মাইনাস R1। তাহলে R2 মিনিমাম কখন হবে, যদি R1 ম্যাক্সিমাম হয়। বুঝে যাচ্ছে, কারণ A মাইনাস R1 আছে, তাহলে R1 ম্যাক্সিমাম হলে R2 মিনিমাম হবে। তাহলে R1 ম্যাক্সিমাম কখন হবে, যখন I1 ম্যাক্সিমাম হবে। তাহলে R1 ইকুয়াল টু R1 ম্যাক্স when I1 ইকুয়াল টু I1 ম্যাক্স, এবং I1 এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 90 ডিগ্রি। দেখতে পাচ্ছি আমি এরমভাবে আছে। তাহলে I1 এর ম্যাক্সিমাম কোন দিকে, এখন যদি ঘেঁষে যায়, এই প্রান্ত দিয়ে ঘেঁষে আপতিত হয়, তাহলে এটা ম্যাক্সিমাম 90 ডিগ্রি হতে পারে। ম্যাক্সিমাম যে ভ্যালুটা পসিবল ভ্যালু সেটা হচ্ছে 90 ডিগ্রি। বাট একদম যদি সরাসরি 90 ডিগ্রি হয়ে যায়, বা 90 একদম যদি সরাসরি সাথে ইস্যুটা বেরিয়ে চলে যাবে, রিফ্লেকশন হবেই না। বাট মোটামুটি 90-র কাছাকাছি যদি আমি বলি, একদম ঘেঁষে যায় জাস্ট প্রান্তের ধার দিয়ে, তাহলে সেটা 90 ডিগ্রি হবে। তাহলে সেই অবস্থায় R1 ম্যাক্সিমামটা কত দেখি, এখানে যদি আমি স্নেলেস ল ইউজ করি কত হবে, sin 90 ইকুয়াল টু মিউ ইন্টু sin R1।
তাহলে কত হচ্ছে 1 ইকুয়াল টু মিউ সাইন R1। ওকে, তার মানে সাইন R1 ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই মিউ। তার মানে R1 কত হচ্ছে, এই R1টা কি অ্যাকচুয়ালি R1 ম্যাক্স। I1 যখন আমি 90 বসিয়ে দিয়েছি তখন R1 কি R1 ম্যাক্স। তার মানে দিস R1 ম্যাক্স ইজ নাথিং বাট সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন ইনভার্স 1 বাই মিউ। এবং সাইন ইনভার্স 1 বাই মিউ আমরা কী জানি, বুঝতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি। তার মানে R1 এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমি বুঝতে পারছি থিটা সি। তার মানে R2 যেটা মিনিমাম সেটা কত হয়ে যাবে এ মাইনাস থিটা সি জাস্ট, কারণ R1 এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমি দেখতে পাচ্ছি থিটা সি, তাহলে R2 মিনিমাম হওয়া উচিত থিটা সি। R2 যেটা মিনিমাম ভ্যালু সেটা হওয়া উচিত থিটা সি, R1 এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আবার আমি দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। তাহলে 1 আর 2 থেকে আমি যদি বলি তাহলে R2 মিনিমাম আমরা কী জানি, গ্রেটার দেন ইকুয়াল টু থিটা সি। এবার R2 মিনিমাম কত এ মাইনাস থিটা সি, তার মানে এ মাইনাস থিটা সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু থিটা সি, তার মানে এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 থিটা সি। So this is the condition for emergence, no emergence of light। যদি প্রিজম কোণটা এমন হয় যেটা এই দুটো মিডিয়ামের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দ্বিগুণের থেকে সমান বা তার বেশি, সমান হলে সেটা ক্রিটিক্যাল কেস, তার থেকে বেশি হলে নো ইমার্জেন্স ঘটবে। কিন্তু যদি এমন হয় যে এই রশ্মিটা 90 ডিগ্রি না হয়, মানে I1 যদি ম্যাক্সিমাম না হয় 90 ডিগ্রি না হয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আমরা কীভাবে কন্ডিশন অফ নো ইমার্জেন্সটা পেতে পারি। এটি কিসের জন্য হলো, এটা হচ্ছে যদি ঘেঁষে যায় প্রান্তের ধার দিয়ে যায় রশ্মি, মানে I1 ম্যাক্সিমাম ভ্যালু 90 ডিগ্রি, তাহলে এই কন্ডিশনটা হবে, ম্যাক্সিমাম I1টা 90 ডিগ্রি হতে হবে। বাট যদি I1টা ম্যাক্সিমাম না হয় তাহলে কেউ কন্ডিশন রয়েছে, তাহলে কেউ হতে পারে যে নো ইমার্জেন্স হতে পারে, অবশ্যই হতে পারে। কীভাবে আমি নির্ণয় করতে পারবো, এখানে যদি আমি স্নেলস ল ইউজ করি তাহলে পাবো। তাহলে স্নেলস ল কী হবে, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। এবার আমরা কী জানি, এই ইকুয়ালটা আমরা কত পেয়েছি R1 প্লাস R2, তাহলে R1 সমান কত হবে এ মাইনাস R2, তাহলে সাইন R1 কত হবে মিউ সাইন এ মাইনাস R2। এবারে R2 কত হওয়া উচিত থিটা সি, ক্রিটিক্যাল কন্ডিশন, তবেই কী হবে কন্ডিশন ফর নো ইমার্জেন্স। তাহলে R2 ইকুয়াল টু থিটা সি, এবং তার ভ্যালুটা কত হয় আমরা জানি সাইন ইনভার্স 1 বাই মিউ। ওকে, সাইন ইনভার্স 1 বাই মিউ, তার মানে সাইন থিটা সি সমান এখানে আমি বলতে পারি 1 বাই মিউ। এবারে তাহলে এই ফর্মুলা থেকে আমি কী লিখতে পারি, সাইন R1 সমান মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা সি লিখতে পারি। এবার যদি আমি এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লিখি তাহলে কী হবে, সাইন R1 ছিল না তো I1 ছিল, এটা I1 ছিল, সরি আমি I1 অ্যাঙ্গেলটি জানতে চাইছি যে I1 এর ভ্যালুটা কী হলে কন্ডিশন ফর নো ইমার্জেন্স হবে যদি 90 ডিগ্রি না হয় তাছাড়া। সো ইট উইল বি সাইন I1 দ্যাট ইকুয়াল টু মিউ সাইন এ কস বি, দ্যাট মিনস সাইন এ কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি, দিস উইল বি দ্য রেজাল্ট। এবার সাইন থিটা সি সমান কত লিখব 1 বাই মিউ, তাহলে কস থিটা সি কত হবে, সাইন থিটা সি যদি 1 বাই মিউ হয় তাহলে কস থিটা সি কত হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি, দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই মিউ। এটা আমি বসিয়ে দেবো, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন এ ইন্টু কস থিটা সি মানে রুট মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস কস এ ইন্টু সাইন থিটা সি হচ্ছে 1 বাই মিউ, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আমি লিখতে পারি, সো দ্যাট উইল বি রুট মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ সাইন ইন্টু সাইন এ মাইনাস কস এ, দিস ইজ সাইন I1। সো রিকোয়ার্ড অ্যাঙ্গেল সাইন I1 মানে I1টা কত হলে কন্ডিশন ফর নো ইমার্জেন্স হবে, দ্যাট ইজ I1 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন এ
minus cos. This will be the final result. Okay, so this will be our equation 7, and a greater than equal to 2 theta c is our equation 6. So these 6 equation 1, 2, 3, 4, 5, 6, 7, these 7 equations are outcomes of this class, and these all are the mathematical relation involving the diffraction through prism. Okay, thank you.